পাওলো কোয়েলহো দি অ্যালকেমিস্ট। মানে এই বইটা নিয়ে কথা বলতে গেলেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। একটা অদ্ভুত টান আছে বইটার। আমাদের হাতে বইটার কিছু জরুরি অংশ আছে, যেমন ধরুন লেখকের মুখবন্ধ, প্রস্তাবনা, প্রথম ভাগটা, আবার শেষের অংশ মানে উপসংহার। আর কিছু কোর্সও আছে, বিশ্বজুড়ে লোকেরা কি বলেছে বইটা নিয়ে। আচ্ছা, তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই সূত্রগুলো ধরে বইটার মূল ভাবনাটা ধরতে। সান্তিয়াগোর যে যাত্রা, সেটার গভীরে কি আছে। আর শুধু তো গল্প নয়, এর ভেতরের দর্শন, ওই সংকেত বা ওম্যান, জীবনের অর্থ খোঁজা, এইগুলো। একদম। বিশেষ করে লেখকের নিজের জীবনের সাথে গল্পের যোগটা কোথায়, আর কেন এই আপাতদৃষ্টিতে সহজ গল্পটা কোটি কোটি মানুষকে নাড়া দিল, এই রহস্যটা একটু বোঝার চেষ্টা করা যাক। শুরুটা করা যাক লেখকের নিজের গল্পটা দিয়ে, যেটা উনি মুখবন্ধে বলেছেন। ওটা কিন্তু দারুণ। হ্যাঁ, ওটাই ভাবছিলাম। কোয়েলহো যা লিখেছেন মুখবন্ধে, সেটা বেশ মানে অবাক করার মতোই। ব্রাজিলে যখন প্রথম বেরোলো, বইটা নাকি প্রায় কেউই পাত্তাই দেয়নি। ভাবা যায়। প্রথম সপ্তাহে মাত্র একজন কিনেছে বইটা। তারপর প্রকাশকও হাল ছেড়ে দিল, চুক্তি বাতিল। উফ। কিন্তু কোয়েলহো উনি কিন্তু হাল ছাড়েননি। নিজের লেখার প্রতি ওই যেটাকে উনি বলছেন পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি, সেটার ওপর বিশ্বাস হারাননি। আর এখানেই কিন্তু বইয়ের মূল সুরটা, ওই একেবারে গোড়ার কথাটা চলে আসছে। কোনটা বলুন তো? ওই যে বিখ্যাত লাইনটা, যখন তুমি সত্যি মন থেকে কিছু চাও তখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে সেটা পাইয়ে দেবার জন্য ষড়যন্ত্র করে। এটা শুধু সান্তিয়াগোর গল্প নয়, এটা লেখকের নিজের জীবনেরও সত্যি। হ্যাঁ, ঠিক। বইটার আস্তে আস্তে পরিচিতি পাওয়া, ওই আমেরিকান অনুবাদকের খোঁজ মেলা, তারপর বিল ক্লিন্টন বা ম্যাডোনার মতো বিখ্যাত লোকেদের হাতে বইটা পৌঁছানো, এগুলোকে উনি নিছক কাকতালীয় ভাবছেন না। ভাবছেন ওই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে? একদম। এটা শুধু একটা সুন্দর কথা নয়, বইটার পুরো ভাবনার ভিতটা এর ওপর। কোয়েলহো তো বলছেনও যে এই বইটা আসলে উনি নিজেই, ওর নিজের হৃদয়, নিজের আত্মার প্রতিচ্ছবি। হয়তো সেই কারণেই এত ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষার মানুষ সবাই বইটার সাথে নিজেদের জুড়তে পারে। কারণ দিন শেষে একজনের গল্পটাই তো আসলে সবার গল্প হয়ে ওঠে। ঠিক। আচ্ছা, এবার মূল গল্পে আসা যাক। সান্তিয়াগো এক মেষপালক ছিলে। হ্যাঁ, তার পরিবার চেয়েছিল সে পুরোহিত হোক, একটা থিতু জীবন। কিন্তু সে বাঁচল মেষপালকের জীবন। কেন? কারণ একটাই, ভ্রমণ, অজানা দেখার নেশা। তার ভেড়াগুলো সাধারণ জীবনে খুশি, খাবার আর জল, ব্যাস। কিন্তু সান্তিয়াগোর খিদেটা আরও বড়। বাবার দেওয়া ওই ৩টে স্প্যানিশ সোনার মুদ্রা দিয়ে ভেড়া কিনে সে আসলে নিজের চেনা গণ্ডিটা পেরোনোর প্রথম ধাপটা নিল। মানে স্থিতিশীলতা বনাম অজানার ডাক, এ দ্বন্দ্বটা শুরু থেকেই। আর তারপরেই এলো সেই আশ্চর্য স্বপ্নটা, পিরামিডের কাছে গুপ্তধন, আর একই স্বপ্ন বারবার দেখা। হ্যাঁ, আর সেই স্বপ্নের মানে জানার জন্য ট্যারিফা শহরের সেই জিপসি মহিলার কাছে যাওয়া, এবং মহিলাটি কি বলল? বলল পিরামিডে যেতে হবে আর গুপ্তধনের ১০ ভাগের ১ ভাগ তাকে দিতে হবে। এই ব্যাপারটা খেয়াল করার মতো। মানে পথের দিশা পাওয়ার জন্য একটা মূল্য দিতে হচ্ছে। এটা কিন্তু শুধু টাকা পয়সার লেনদেন নয়। ঠিক, এটা যেন যাত্রার প্রতি নিজের কমিটমেন্টটা বোঝানো। হ্যাঁ, আর এখানেই ওই বাস্তব আর রহস্যময়তার মিশেলটা শুরু হচ্ছে, যেটা পুরো বই জুড়ে পাবো আমরা। এরপর এলো সেই অদ্ভুত চরিত্র, সালেমের রাজা মেলকিসেদেক। এসেই এক চমকে দেওয়া কথা বললেন, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা, কি সেই মিথ্যা? যে আমরা নাকি একসময় জীবনের রাশ হারিয়ে ফেলি, ভাগ্যের দাস হয়ে যাই, মানে উই লুজ কন্ট্রোল। মেলকিসেদেক চরিত্রটা এখানে একটা ক্যাটালিস্টের মতো। তিনি সান্তিয়াগোর মনের গভীরে থাকা ইচ্ছেটা, ওই পার্সোনাল লেজেন্ড, সেটাকে চিনিয়ে দিচ্ছেন। বলছেন, এটাই তোমার জীবনের আসল উদ্দেশ্য, যা তুমি মনে প্রাণে সব সময় করতে চাও। কিন্তু শুধু চাইলেই তো হবে না। না, চাই সাহস। আর দরকার সংকেত বা ওমেন চেনার ক্ষমতা। বিশ্বব্রহ্মাণ্ড যে সাহায্য করবে বলছে, সেই সাহায্যটা আসবে এই সংকেতের মাধ্যমে। সেগুলো পড়ার চোখ তৈরি করতে হবে। সেজন্যই তিনি ওই বেকার লোকটার উদাহরণ দিলেন, যে শুধু স্বপ্ন দেখেই কাটিয়ে দিল, পথে নামার সাহস পেল না। ঠিক। আর মেলকিসেদেক সান্তিয়াগোর ভেড়ার পালের ১০ ভাগের ১ ভাগ চাইলেন কেন? পথ দেখানোর পারিশ্রমিক হিসেবে। আবারও সেই মূল্য দেওয়ার থিমটা ফিরে এলো। একদম। আর দিলেন ওই দুটো পাথর, ইউরিম আর থুম্মিম।
হ্যাঁ বা না বোঝার জন্য। কিন্তু উনি কিন্তু বলেননি যে সব সময় ওগুলো ব্যবহার করতে হবে, বরং নিজের সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিয়েছেন। ঠিক, পাথর দুটো শুধু খুব দ্বিধার মুহূর্তের জন্য। আর তারপর শোনালেন ওই তেলের চামচের গল্পটা। অসাধারণ একটা রূপক। হ্যাঁ, জীবনের লক্ষ্য তেল ঠিক রাখতে হবে, কিন্তু চারপাশের সৌন্দর্য মানে প্রাসাদ দেখতেও ভুললে চলবে না। লক্ষ্য আর যাত্রার অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য রাখা, এটাই মূল কথা। এই সব প্রস্তুতির পরেই সান্তিয়াগো ভেড়া বিক্রি করে চলল ট্যাঞ্জিয়ার, আফ্রিকা। আর সেখানে নেমেই সব টাকা চুরি, একেবারে পথে বসার জোগাড়। কি সাংঘাতিক ধাক্কা! এটাই বোধহয় তার যাত্রার প্রথম বড় পরীক্ষা। অবশ্যই, এখানেই তার ভেতরের জোরটা বোঝা যায়। সে তো চাইলে ভেঙে পড়ে বাড়ি ফিরে যেতে পারত। তার মনে দুটো রাস্তা ছিল, হয় নিজেকে পরিস্থিতির শিকার ভাবা, নয়তো চ্যালেঞ্জটা নেওয়া। সে দ্বিতীয়টাই নিল। ইউরিম আর থুম্মিম তাকে রাজার কথাগুলো মনে করিয়ে দিল। এই ধাক্কাটা তাকে আসলে আরও শক্ত করে দিল। আর তারপরেই ওই ক্রিস্টাল বা স্ফটিকের দোকানে কাজ পাওয়া, এই অংশটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কারণ এখানে দুটো মানসিকতা খুব পরিষ্কার। দোকানের মালিক, উনিও স্বপ্ন দেখেন মক্কায় যাওয়ার, কিন্তু তিনি বদলাতে ভয় পান। নিজের চেনা গণ্ডির বাইরে যেতে চান না। তিনি মাকতুব মানে এটা লেখা ছিল, এই ভেবে বর্তমানটাকে মেনে নিয়েছেন। অন্যদিকে স্যান্টিয়াগো দেখুন, সে ঝুঁকি নিচ্ছে, নতুন আইডিয়া আনছে, ডিসপ্লে কেস বানানো, চা বিক্রি করা, আর তাতে দোকানের ব্যবসাও বাড়ছে। সেইখানে অনেক কিছু শিখছে, কিন্তু ওই যে শব্দ ছাড়া বোঝা মানে অবজারভেশন। ঠিক, সংকেত চেনা, আর সবচেয়ে জরুরি নিজের পজিটিভ অ্যাটিটিউড দিয়ে পরিস্থিতিকে নিজের পক্ষে আনা, প্রিন্সিপাল অফ ফেভারেবিলিটি যাকে বলে। সে তো চাইলে ভেড়ার পাল কেনার মতো টাকা জমিয়ে ফিরেও যেতে পারত। প্রায় 1 বছর কাজ করেছে সে। কিন্তু সে সেটা করল না। নিজের স্বপ্ন, নিজের ব্যক্তিগত কিংবদন্তিকেই সে বেছে নিল। আর যোগ দিল মরুভূমি পেরোনোর ক্যারাভানে। এখানেই তার দেখা হলো ওই ইংরেজ ভদ্রলোকের সঙ্গে, যিনি একজন অ্যালকেমিস্টের খোঁজে চলেছেন। এখানে আবার জ্ঞানের দুটো পথের তুলনা চলে এলো, তাই না? একদম। ইংরেজ ভদ্রলোক বই ঘেটে থিওরি পড়ে অ্যালকেমি বা জীবনের রহস্য বুঝতে চাইছেন। আর সান্তিয়াগো, সে শিখছে জীবন থেকে, অভিজ্ঞতা থেকে, প্রকৃতিকে দেখে। অ্যালকেমির ওইসব রহস্যময় ব্যাপারগুলো, পৃথিবীর আত্মা, জীবন সুধা, পরশপাথর, এমারাল্ড ট্যাবলেট, এগুলোর সাথে পরিচয় হচ্ছে। কিন্তু বোঝা যাচ্ছে এগুলো নিছক বস্তু বা কেমিক্যাল প্রসেস নয়। এগুলো আসলে গভীর আধ্যাত্মিক রূপক। পরশপাথর শুধু লোহাকে সোনা বানানোর জিনিস নয়, এটা আসলে নিজেকে বদলে নিজের ভেতরের সোনা বা সামর্থ্য খুঁজে বের করার প্রতীক। মরুভূমির যাত্রাপথটাও খুব গুরুত্বপূর্ণ। ওই উটচালক কিন্তু এবার একটু অন্যভাবে। যা হওয়ার তা হবেই, কিন্তু সেটাকে গ্রহণ করার সাহস রাখতে হবে। ভয় পেয়ে লাভ নেই। মরুভূমি নিজেই যেন একটা বিরাট শিক্ষক হয়ে ওঠে। তার নীরবতা, তার বিশালতা মানুষকে নিজের মুখোমুখি করে দেয়। ভয়কে সরিয়ে বর্তমানে মন দেওয়া, এটাই মরুযাত্রার একটা বড় শিক্ষা। এই কঠিন যাত্রার পরেই তারা পৌঁছল আল ফাইয়ুম মরুদ্যানে। আর সেখানে কুয়োর ধারে ফাতিমার সাথে দেখা, প্রথম দেখাতেই প্রেম। কোয়েলহো লিখছেন, সান্তিয়াগো নাকি বিশ্ব ভাষার সবচেয়ে জরুরি অংশটা শিখে ফেলল, ভালোবাসা। ফাতিমার আশাটা সান্তিয়াগোর যাত্রায় একটা নতুন মোড় আনে। অনেকে ভাবতে পারে ভালোবাসা হয়তো তার লক্ষ্যের পথে বাধা হবে। কিন্তু লেখক বলছেন উল্টোটা। একদম। বলছেন সত্যিকারের ভালোবাসা কখনো মানুষকে তার ব্যক্তিগত কিংবদন্তি থেকে দূরে সরায় না, বরং সেটা অর্জন করতে শক্তি দেয়। ফাতিমা মরুভূমির মেয়ে, সে অপেক্ষা করতে জানে। সে সান্তিয়াগোকে তার স্বপ্ন পূরণ করতে পাঠায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই মরুদ্যান কিন্তু শুধু প্রেমের জায়গা নয়, আবার পরীক্ষার জায়গাও। সান্তিয়াগো আকাশে ওই দুটো বাজ পাখির লড়াই দেখল। আর বুঝে ফেলল মরুদ্যান আক্রান্ত হতে চলেছে, একটা সংকেত পেল। এবং সে শুধু বুঝেই থেমে থাকল না, সাহস করে গোত্রপ্রধানদের গিয়ে জানাল। প্রথমে তারা বিশ্বাস করতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত করল, আর মরুদ্যান রক্ষা পেল। এই ঘটনাটা সান্তিয়াগোর সংকেত পড়ার ক্ষমতা আর সেই অনুযায়ী ঝুঁকি নিয়ে কাজ করার সাহসকে প্রতিষ্ঠা করে দিল। এখানে ওই উট চালকের সাথে ভবিষ্যদ্দ্রষ্টার যে কথোপকথন হয়েছিল সেটাও মনে পড়ে।
হ্যাঁ, ভবিষ্যৎ জানা গেলেও সেটা বদলানো তখনই সম্ভব যখন ঈশ্বর নিজে সেটা জানান এবং মানুষ সেই অনুযায়ী কাজ করে। সান্তিয়াগোর ক্ষেত্রে ঠিক তাই হল। এই সাহসের জন্যই সে মরুদ্যানের পরামর্শদাতা হিসাবে সম্মান পেল, আর এরপরেই তার দেখা হল আসল অ্যালকেমিস্টের সাথে। প্রথমে বেশ রুক্ষভাবে দেখা দিলেন তিনি, সান্তিয়াগোর সাহস পরীক্ষা করলেন। অ্যালকেমিস্ট হলেন সেই গুরু যিনি পথটা চিনিয়ে দেন, কিন্তু হাঁটতে হয় নিজেকেই। তিনি সান্তিয়াগোকে যাত্রা শেষ করার জন্য জোর দিলেন, বললেন ফাতিমার কাছে ফিরে যাওয়ার লোভ সামলাতে হবে। তার কথাটা খুব মূল্যবান। ভালোবাসা কখনো মানুষকে তার ব্যক্তিগত কিংবদন্তি থেকে দূরে সরায় না। যদি সরায়, তবে তার সচ্চা ভালোবাসা ছিল না। তিনি হাতে কলমে শেখানোয় বিশ্বাসী, বইয়ের বিদ্যের চেয়ে অভিজ্ঞতাই আসল। তিনি সান্তিয়াগোকে নিয়ে চললেন মরুভূমির আরও গভীরে। এই যাত্রায় হৃদয়ের কথা শোনার ওপর খুব জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ হৃদয় ভয় পায়, দ্বিধা করে, এমনকি পথ ভুলও করাতে চায়। কিন্তু তাকে এড়িয়ে গেলে চলবে না, তাকে বুঝতে হবে, তার সাথে কথা বলতে হবে। অ্যালকেমিস্ট শেখালেন হৃদয়ের ভয়কে শুনতে হবে, কিন্তু তার কাছে হার মানলে চলবে না। কারণ দুঃখ ভোগের ভয় খোদ দুঃখ ভোগের চেয়েও খারাপ, এ কথাটা খুব জরুরি। হৃদয়কে যদি ঠিকমতো বোঝা যায়, তাকে ভরসা দেওয়া যায়, তাহলে সেই সবচেয়ে ভালো পথ দেখাতে পারে। স্বপ্নের এত কাছে এসে হাল ছেড়ে দেওয়া, এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। অ্যালকেমিস্ট আসলে সান্টিয়াগোকে এই শেষ ধাপটা পার হওয়ার জন্য মানসিকভাবে তৈরি করছিলেন। একদম। কিন্তু পথে আবার বিপদ এলো। সেনা শিবিরে ধরা পড়ল তারা। আর অ্যালকেমিস্ট কি বললেন? বললেন সান্টিয়াগো একজন শক্তিশালী অ্যালকেমিস্ট, যে নিজেকে বাতাসে মিলিয়ে দিতে পারে। 3 দিনের সময় দিলেন তারা, বাঁচা মরার প্রশ্ন। এটা চূড়ান্ত পরীক্ষা, ক্লাইম্যাক্স। এখানে সান্টিয়াগোকে তার যাত্রাপথে সব শিক্ষা কাজে লাগাতে হলো। ভয়কে জয় করতে হলো। সে শুধু নিজের শক্তি দিয়ে পারল না। না, সে সাহায্য চাইল মরুভূমির কাছে, বাতাসের কাছে, সূর্যের কাছে। প্রকৃতির সব উপাদানের সাথে সে কথা বলল, সে পৃথিবীর আত্মার সাথে এক হল, আর সব শেষে প্রার্থনা করল সেই পরম শক্তির কাছে, যিনি সব সৃষ্টি করেছেন। এটা শুধু ম্যাজিক নয়, এটা আসলে প্রকৃতির সাথে, মহাবিশ্বের সাথে এক গভীর সংযোগ স্থাপনের রূপক। আর সে পারল, নিজেকে বাতাসে রূপান্তরিত করল। হ্যাঁ, সে পারল। এই অবিশ্বাস্য ঘটনার পর অ্যালকেমিস্ট তাকে নিয়ে গেলেন একটা কপটিক মঠে। সেখানে তিনি সীসাকে সোনায় বদলে দেখালেন। কিন্তু বললেন এটা তার পথ, সান্তিয়াগোর নয়। সোনা তৈরি করাটা তার পার্সোনাল লেজেন্ড ছিল। তিনি সোনা ভাগ করে দিলেন মঠের জন্য, সান্তিয়াগোর নিজের জন্য, আর ভবিষ্যতের জন্যও কিছুটা রেখে দিলেন। আর বিদায়বেলায় শোনালেন ওই রোমান সেনাপতির গল্পটা। ওই গল্পটার মানে কি? মানে সাধারণ মানুষের বিশ্বাসভরা কাজ বা কথা, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীতে প্রভাব ফেলতে পারে, যা তারাও নিজেরাও হয়তো জানতে পারে না। ঠিক, সোনা বানিয়ে দেখানোটা ছিল একটা প্রতীক যে রূপান্তর সম্ভব, বাইরে এবং ভেতরে। কিন্তু জোরটা ছিল ভেতরে রূপান্তরে। সেনাপতির গল্পটা সান্তিয়াগোর যাত্রাকেও একটা বড় প্রেক্ষাপট দিল। এরপর অ্যালকেমিস্ট বিদায় নিলেন। সান্তিয়াগো একা চলল পিরামিডের দিকে। অবশেষে সে পৌঁছল, আবেগাপ্লুত হয়ে পড়ল। কিন্তু গুপ্তধন কোথায়? তার হৃদয় তাকে একটা জায়গা দেখালো, যেখানে তার চোখের জল পড়েছিল। সে মাটি খুঁড়তে শুরু করল, ভাবল এইবার পাওয়া যাবে। কিন্তু না, এখানেই লেখক দিলেন সেই মাস্টার স্ট্রোক, অসাধারণ একটা মোচ। ঠিক, কয়েকজন যুদ্ধফেরত ডাকাত এলো, তাকে মারধর করল, তার কাছে থাকা সোনাটুকুও কেড়ে নিল। উফ! যখন সান্টিয়াগো তার স্বপ্নের কথা বলল, ডাকাতদের সর্দার তাকে নিয়ে হাসাহাসি করল। কিন্তু চলে যাওয়ার আগে সে একটা কথা বলে গেল। কি কথা? সে বলল, আরে বোকা, আমিও তো ঠিক এই জায়গাতে 2 বছর আগে একটা স্বপ্ন দেখেছিলাম। স্পেনের এক ভাঙা গির্জা, সেখানে একটা সাইকামোর গাছ, তার নিচে নাকি গুপ্তধন পোতা আছে। কিন্তু আমি কি তোর মতো স্বপ্নের পেছনে ছুটে এত দূর এসেছি নাকি? অবিশ্বাস্য এই মুহূর্তটা। এই মুহূর্তেই সান্টিয়াগো সবটা বুঝে ফেলল। তার গুপ্তধন মিশরে নয়, যেখানে সে যাত্রা শুরু করেছিল, সেই স্পেনের ভাঙা গির্জাটাতেই আছে। ডাকাতের গল্পটাই তার জন্য শেষ সংকেত হয়ে এলো। সে ফিরে গেল স্পেনে। সেই পরিত্যক্ত গির্জা, সাইকামোর গাছের নিচে মাটি খুঁড়ল, আর পেল সেই সিন্দুক, স্প্যানিশ সোনার মুদ্রা, মণিমাণিক্য, দামি পাথর। তাহলে কি পুরো যাত্রাটাই বেকার ছিল? গুপ্তধন তো ঘরের কাছেই ছিল। এখানেই তো মজাটা, এখানেই কুয়েলহোর দর্শন।
গুপ্তধনটা হয়তো শুরুতেই ছিল, ঠিক যেমন লেখকের লেখার ক্ষমতাটা তার নিজের মধ্যেই ছিল। কিন্তু কিন্তু সেই গুপ্তধনের আসল মূল্য বোঝা, সেটা পাওয়ার যোগ্যতা অর্জন করা, তার জন্য পুরো যাত্রাটা দরকার ছিল। ওই অভিজ্ঞতা, ওই শিক্ষা, ফাতিমার ভালোবাসা, অ্যালকেমিস্টের জ্ঞান, এগুলোই আসল গুপ্তধন। ঠিক। বাইরের সোনাদানাগুলো যেন ওই ভেতরের যাত্রারই একটা প্রতীকী পুরস্কার। যাত্রাটাই তাকে বদলে দিয়েছে, তাকে যোগ্য করে তুলেছে। সান্তিয়াগো ও ইউরিম আর থুম্মিম পাথর দুটো সিন্ধুকে রেখে দেয় রাজার স্মৃতিচিহ্ন হিসেবে। জিপসি মহিলাকে তার ভাগ দেওয়ার কথাও মনে রাখে। আর বাতাস বয়ে আনে ফাতিমার চুম্বন। সে বলে, ফাতিমা, আমি আসছি। যাত্রা শেষ, কিন্তু আবার নতুন করে শুরু। সুতরাং দি অ্যালকেমিস্টের মূল কথাটা কি দাঁড়াল? নিজের স্বপ্ন বা ব্যক্তিগত কিংবদন্তি চেনা, সেটাকে অনুসরণ করার সাহস রাখা, পথে আসা সংকেতগুলো পড়তে শেখা, ভয়কে জয় করা, নিজের হৃদয়ের কথা শোনা, আর ভালোবাসা ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে উন্নত করা, রূপান্তরিত করা। কোয়েলহোর নিজের জীবন আর এই বইয়ের যে বিশ্বজুড়ে আবেদন, সেটা এটাই প্রমাণ করে যে এই ভাবনাগুলো আসলে চিরকালীন, ইউনিভার্সাল। হ্যাঁ, একদম তাই। আচ্ছা, শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। অ্যালকেমিস্ট যেমন বলেছিলেন, মরুভূমির এক কণা বালির মধ্যেও নাকি গোটা মহাবিশ্বের ইতিহাস লেখা থাকে। আমরা কি আমাদের চারপাশের খুব সাধারণ জিনিসগুলোর দিকে একটু অন্যভাবে তাকালে, একটু মনোযোগ দিলে জীবনের কোনো গভীর অর্থ খুঁজে পেতে পারি? কে জানে। দারুণ প্রশ্ন, ভাবার মতো। হয়তো সেখানেই লুকিয়ে আছে আমাদের নিজেদের ব্যক্তিগত কিংবদন্তির কোনো সূত্র। এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।